So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So অনেকে প্রশ্ন করছিল, বিশেষ করে দীপমাল্য পণ্ডিত, যে স্যার কেন টুপি পরে পড়াচ্ছেন, ঘরের মধ্যে টুপি পরে। So I had to give some information that I had lost my father on 13th July. So that's why আর কিছু বলার নেই, যে সেই জন্য টুপি পরে পড়াতে হচ্ছিল। সো ঠিক আছে, আফটার অল সো এটা হচ্ছে কি সবার জীবনেই ঘটবে, বাট লাইফ মাস্ট বি গো অন। দ্যাটস ওয়াই হচ্ছে কি কোনো সময় কিছু জিনিস মানিয়ে নিতে হয়। সো ঠিক আছে, সো কোনো কিছু সো আজকের সেশন তাহলে শুরু করা যাক। সো তোমরা যারা নতুন প্রথম চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তনুজা রক্ষিত আমাকে তো পাগল করে দিয়েছে, স্যার কবে সেট 2 এর ছায়া প্রকাশের সেট 2 এর আমাকে ভেক্টরের আর ডট আর ক্রস প্রোডাক্টের হচ্ছে অঙ্কগুলো করাবেন, স্যার কবে 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 কবে। সো দ্যাটস ওয়াই তনুজা রক্ষিত তোমার হচ্ছে রিকোয়েস্ট ফুলফিল করার জন্য আজকের ক্লাস। আজকে আমরা যেটা শিখবো সেটা ছায়া প্রকাশনী বই থেকে ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টের উপরে সেট 2 থেকে মেনলি বিশেষ করে অঙ্ক শিখবো। তো তারপরে যেটা আমরা শিখছিলাম প্রবলেম সেট 1 থেকে আমরা প্রথম থেকে অঙ্ক শুরু করেছিলাম, দ্যাট ইজ 6 পর্যন্ত করেছিলাম, কিন্তু হচ্ছে রিকোয়েস্ট ফুলফিল করার জন্য তোমরা ডাকছো আর আমি আসবো না, সেটা তো হয় না। তাই তোমাদের রিকোয়েস্টের জন্য তোমাদের আজকের ক্লাস, তারপরে আবার প্রবলেম সেট 1 এর 6 এর পড়তে আবার অঙ্ক হতে শুরু করবে। সো আজকে যেটা ক্লাস হবে সেটা প্রবলেম সেট 2 থেকে ডট এন্ড ক্রস প্রোডাক্টের হবে। এবার প্রচুর ইনফরমেশন থাকবে, তোমরা ভিডিওটা স্কিপ করো না এবং পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লট অফ ইনফরমেশন থাকবে তোমাদের জন্য। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। बिफोर एक्चुअली स्टार्ट, हाय दिस इज सुजीत, मेरा नाम सुजीत है। सो আজকের ফার্স্ট প্রশ্ন দেখো, 2 সেট 2 এর 2 সেট 2 এর 2 দেখো বলেছে একটা ভেক্টর a হচ্ছে কি 3i ক্যাপ and a plus of 2j cap, 3i cap plus 2 of j cap এর i plus j এবং i minus j এর দিকে উপাংশ বার করতে দিয়েছে। i plus j এবং i minus j দুটো দিক বরাবর উপাংশ বার করতে দিয়েছে। তাহলে একটা ভেক্টরে দুটো দিক বরাবর উপাংশ বার করতে দিয়েছে। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে দেখবে যে কোনো না কোনো বইতে বা কোথাও না কোথাও যে এটা একটা ফর্মুলা ধরে করা হয়েছে, বাট আমি তোমাদেরকে জানাতে চাই যে ফর্মুলাটা কোথা থেকে আসলো। ঠিক আছে, ফর্মুলা হচ্ছে কোথা থেকে আসলো। তো ফার্স্ট অফ অল ভেবে নাও যে তুমি ভাবো এটা একটা ভেক্টর যাকে আমি রিপ্রেজেন্ট করছি a দ্বারা, এবং এটা একটা ভেক্টর যাকে রিপ্রেজেন্ট করছি b দ্বারা অর c দ্বারা। এনি ভেক্টর তার রূপ, তার চেহারা, তার গন্ধ আমি কিছু জানি না, গন্ধ নেই, যাই হোক চেহারা বা রূপ আমরা কিছুই জানি না দেখতে, তার শেপ কেমন সে আমি দেখতে জানি না। i প্লাস জে দিয়ে, i মাইনাস জে দিয়ে বা কোন একটা পার্টিকুলার একক ভেক্টর দিয়েছে, আই ডোন্ট নো, এবং আই নিড নট টু নো এনিথিং অ্যাবাউট দিস। ঠিক আছে, আমাকে জানার কোনো দরকারই নেই। তাহলে এবারে আমরা বললো ভেক্টরের উপাংশ বলতে কি বুঝি। আমরা ভেক্টরের উপাংশ বলতে বুঝি যে কোনো একটা ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর তার কতটা ভ্যালু, ওয়াই অ্যাক্সিস বরাবর তার কতটা ভ্যালু, এইভাবে ভেঙে ফেলার যে পদ্ধতি তাকে বলে রেজলিউশন অফ টু ভেক্টরস। এবং সেখান থেকে আমরা ভেক্টর লম্ব উপাংশের বিভাজন শিখেছি এই কথাগুলো আমরা। তো যদি আমরা বলি এখন এটা যদি ভেক্টর এ হয়ে থাকে এবং এটা যদি ভেক্টর বি হয়ে থাকে, তাহলে এই এ ভেক্টরের যে উপাংশ হবে এই দিক বরাবর সেটা কত হবে? ডেফিনেটলি এ কস থিটা হবে। ভেরি গুড, এ কস থিটা, এবং এই দিক বরাবর এ সাইন থিটা হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর, দ্যাট ইজ লম্ব দিক বরাবর এ সাইন থিটা হবে। নাও তাহলে এটা তো এ কস থিটা উপাংশ হলো। এবার খুব ভালো করে ভাবো যে এইটা কোন দিক। এটা হলো সেই দিক যে দিকে বি ভেক্টরটা আছে। গট ইট মাই ওয়ার্ডস? এটা হলো সেই দিক যে দিকটা হলো বি ভেক্টর আছে।
তাহলে এ ভেক্টরের, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি এ ভেক্টরের উপাংশ এ কস থিটা বি এর দিক বরাবর। ভেরি ট্রু কথা, এরকম বলতে পারি। তার মানে কোন একটা ভেক্টরের কোন একটা দিক বরাবর যে উপাংশটা থাকবে সেটাকে আমরা এ কস থিটা বলতে পারি। ভেরি গুড। যদি আমরা বি ভেক্টরের দিক বরাবর এ কস থিটা হয়, তাহলে উপাংশ হলো এ কস থিটা। সেটা কোন দিক বরাবর? না বি ভেক্টর যেদিকে আছে। আচ্ছা, কোন একটা ভেক্টর যেদিকে আছে সেটা কি দ্বারা প্রকাশ করা হয়? তার একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে আমরা বলতে পারি ফর আইডেন্টিফিকেশন, ফর সিম্পলিসিটি, ফর ম্যাথামেটিক্স তো কথা বলতে পারে, ম্যাথামেটিক্সের কথা বলানোর জন্য ম্যাথামেটিক্সের কথা বলতে পারে। ইন ফিজিক্স ম্যাথামেটিক্স ক্যান টক, ম্যাথামেটিক্স ক্যান স্পিক। সেই স্পিক বা কথা বলতে পারানোর জন্য আমরা যে ওয়ার্ডটা ইউজ করব বা যে কথাটা ইউজ করব সেটাই হচ্ছে আমাদের বি ক্যাপ। এটা তোমাকে কি দিচ্ছে না, এ কস থিটা হলো একটা উপাংশ, এটা কোন দিক বরাবর ক্রিয়া করছে? ভেরি গুড, বি এর দিক বরাবর কাজ করছে, বি ভেক্টরের দিক বরাবর কাজ করছে, সেটা হলো আমাদের এ কস থিটা। তাহলে আমরা একটা এই এতগুলো কথা বি ভেক্টরের দিক বরাবর এ কস থিটা উপাংশ কাজ করছে, এতগুলো কথা ইন শর্ট ইন ম্যাথামেটিক্স উই ক্যান সে এ কস থিটা ইনটু বি ইউনিট ক্যাপ, মানে বা বি হ্যাট। তার মানে বি ভেক্টরের দিক বরাবর বা বি ভেক্টর যেদিকে আছে সেদিক বরাবর যে উপাংশটা আছে সেটা হলো আমাদের এ কস থিটা। ভেরি গুড, এই পর্যন্ত ক্লিয়ার? এবার এটা এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার তোমরা জানো ভেক্টরের ডট প্রোডাক্টের নিয়ম অনুসারে কোন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট এ ডট বি মানেই হলো এ বি কস থিটা, যেখানে এ হলো আর বি হলো এ ভেক্টরের মড ভ্যালু আর বি ভেক্টরের মড ভ্যালু। তাহলে কস থিটাকে লেখা যায় এ ডট বি বাই এ বি, কস থিটাকে লেখা যায় এ ডট বি বাই এ বি। দ্যাটস ওয়াই আমরা এই কসটাকে লিখলাম এ ভেক্টর ডট অফ বি ভেক্টর বাই অফ এ বাই বি এন্ড বি ইউনিট ক্যাপ। ঠিক, বি ইউনিট ক্যাপ লিখতেই পারি। ঠিক, এই ইউনিটটা যেটা দিচ্ছে সেটা দিক বরাবর দিচ্ছে, আর এইটা হলো কস থিটার জন্য দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বাই দুটো ভেক্টরের মড ভ্যালু, আর এটা দিচ্ছে কার না যে ভেক্টরের উপাংশ আমরা বার করতে চলেছি। ভেরি গুড। এবার নাও খুব ইজিলি দেখতে পারো যে এ ক্যান্সেল এবং আমরা পেলাম কি ভেক্টর এ ডট বি ভেক্টর বাই বি। তোমরা জানো কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মড ভ্যালু দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে একক ভেক্টর বলা হয়, এবং বি ভেক্টর এখানে বি যে ইউনিট ক্যাপ সেটাই আছে পড়ে। তার মানে এটাই হলো তোমাদের ফর্মুলা কোন একটা ভেক্টরের দিক বরাবর সেই কোন একটা ভেক্টরের উপাংশ বার করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা কোত্থেকে এসছে না এইভাবে আমাদের এসছে, এই ফর্মুলাটাই বইতে থাকে লেখা এবং তোমরা হচ্ছে এইখান থেকে অঙ্ক করতে শুরু করো। তাহলে তুমি যদি ফর্মুলা মাথায় রাখতে চাও তাহলে মাথায় ডেফিনেটলি রাখতে পারো বা মাথায় রাখবে, এবং ফর্মুলাটার অরিজিন কোত্থেকে হলো সেটাও কিন্তু তোমাকে এখানে দেখিয়েছি। তাহলে এইটা হলো যে ভেক্টরের দিক বরাবর উপাংশ বার করতে বলেছে, আর এইটা হলো যে ভেক্টরের উপাংশ বার করতে বলেছে। না আর তো কোনো আমাদের ঝামেলা রইল না, আর কি ঝামেলা রইল? তাহলে ফর্মুলা হলো এ ডট বি ক্যাপ এবং বি ক্যাপ আওয়ার মানে বি এর ইউনিট ভেক্টর। ওকে, তো যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারবো, ফার্স্ট অফ অল এই ভেক্টরের দিক বরাবর একক মানে তোমাদের এই ভেক্টরটার উপাংশ বার করতে বলেছে। নাও লেটস টেক এ ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস 2j এন্ড বি ভেক্টরকে ধরে নাও তোমরা i প্লাস অফ j। ঠিক, অতএব বি এর দিক বরাবর এ এর উপাংশ, এ ভেক্টরের উপাংশ, তাহলে ফর্মুলা কি লিখবে? যার উপাংশ তাকে লিখতে হয়
যে দিক বরাবর উপাংশ তার একক ভেক্টর নিতে হয়, আবার একটা বি ক্যাপ নিতে হয়। এটাই আমাদের ফর্মুলা। তাহলে এবারে তুমি কি করতে পারো, তুমি এবারে যেটা করতে পারো, দেখো যেটা করতে পারো সেটা ভেক্টর এ কে এ রেখে দাও, ভেক্টর বি কে তুমি ডিভাইড করতে পারো ভেক্টর বি বাই ভেক্টর বি, এবং পাশে একটা বি ভেক্টর দ্যাট ইজ অফ এটা। তাহলে বি ইউনিট ক্যাপটাকেও ভাঙতে পারি বি ভেক্টর বাই বি। নাও কি করা আছে দেখো, এ ডট বি, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট করা আছে, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট করা আছে। তাহলে তোমরা লিখে দাও এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে ডট। দেখো এখান থেকে 3 পাবে। আচ্ছা তোমরা তো ডট প্রোডাক্টে দেখো 3i ক্যাপ প্লাস আর 2j ক্যাপ আমরা একবার বসাচ্ছি। সিমিলারলি হচ্ছে বি ভেক্টর থেকে দেখো i প্লাস অফ জে, i প্লাস জে লিখে দিলাম, বাই নিচে দেখো বি ভেক্টরের মানে মড দ্যাট ইজ অফ 1 স্কয়ার প্লাস অফ 1 স্কয়ার, এটাও তোমার নিশ্চয়ই লিখবে 1 স্কয়ার প্লাস অফ 1 স্কয়ার ইনটু বা পাশে লিখবে আবার এই বি ভেক্টরের মানটা দ্যাট ইজ অফ i প্লাস অফ জে, এটা তোমরা লিখবে। এবার খুব ভালো করে দেখো 3i এর সঙ্গে i এর ডট করলে 3 পেলে, 2j এর সঙ্গে 2j ডট করলে 2 পেলে, নিচে কত পেলে 1 প্লাস মানে √1 দ্যাট ইজ অফ মানে √2 দ্যাট ইজ অফ 2 পেলে, আর এখান থেকে i প্লাস অফ j পেলে। তাহলে অ্যানসার কি আসলো, অ্যানসার আসলো 5/2 i ক্যাপ প্লাস অফ j ক্যাপ। দিস ইজ ইওর আনসার। ঠিক, তাহলে এ ভেক্টরের উপাংশ এর দিক বরাবর যেটা আসছে সেটা হলো 5/2 i ক্যাপ প্লাস j ক্যাপ। নাও তুমি এবারে একটা তোমাকে দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা নিজেরা করবে। তাহলে তুমি কি করবে, এটাকে একটা সি ভেক্টর ধরে নেবে, এখানে সি 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 সব বসিয়ে যাবে, তারপরে এইটার সাথে এটা ডট প্রোডাক্ট হবে, ডট করলে দেখো কি হবে 3 আর i ডট করলে 3 আসবে, আর 2 এর সাথে ডট করলে 2 আসবে, 3 - 2 মানে 1 আসবে, নিচে একটা 2 আসবে এটার মতো, আবার ব্র্যাকেটে যেটা থাকবে i মাইনাস অফ j, দ্যাট উইল বি ইওর আনসার। Yes, half into i minus of j. ঠিক, got it my words? Okay. Now moving to the next section. The next section এর দিকে যাওয়া যাক, সেটা হলো কোশ্চেন নাম্বার 3। নাও চলো কোশ্চেন নাম্বার 3। এখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 3 তে দেখো বলেছে একটি বল ভেক্টর এবং সরণ ভেক্টর বলে দিয়েছে, এর মধ্যবর্তী কোণ জানতে চেয়েছে। ঠিক, তাহলে বল ভেক্টর এফ বলে দিয়েছে এবং সরণ ভেক্টর ডি বলে দিয়েছে। ঠিক আছে, দুটো ভেক্টর বলে দিয়েছে। তাহলে এর মধ্যবর্তী কোণ কি করে বার করবে? ইউ নো when you are asked to calculate any angle between the two vectors, then you have to follow the dot product. যখন তোমাকে বলবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, তাহলে তোমাকে ডট প্রোডাক্টের পথে হাঁটতে হবে। গট ইট? সো এফ ডট ডি মানেই হলো আমাদের এফ ডি কস থিটা, ফিক্সড ডিপোজিট কস থিটা। সো ফিক্সড ডিপোজিট কস থিটা তুমি বার করে নাও, এফ ডট অফ ডি বাই অফ এফ ডি। ওকে, তাহলে এফ ভেক্টর কে এবার তোমরা লিখে দাও 2i plus 3j minus k, 2i plus 3j minus of k। এখানেও লেখো 2i plus of 3j minus of k ডট ডি। ডির জন্য দেখো কি বলা আছে 3i 4j 2k, 3i 4j 2k ডিভাইডেড বাই, এটা একই লাইনে করবে তোমরা, ডিভাইডেড বাই এফ ডি। এফ এর মোট কত হবে দেখো √2 স্কয়ার প্লাস অফ 3 স্কয়ার প্লাস অফ 1 স্কয়ার, এবং ডি ভেক্টরের মোট হবে যেটা 3 স্কয়ার প্লাস অফ 4 স্কয়ার প্লাস অফ 2 স্কয়ার। ঠিক, এইভাবে বার করতে আমরা জানি। নাও ডট করলে কি আসবে দেখো 2i এর সঙ্গে 3i দ্যাট ইজ অফ 6 আসলো, প্লাস
12 আসলো, মাইনাস 2 আসলো, বাই রুট 9 4 13 1 14। ইয়েস। তারপর দেখো 4 আর 9 16 9 25 4 29। ইয়েস 29, তাই তো? 16 আর 9 25 আর 4 29। উপরে আসলো কত? 12 আর 6 18 মাইনাস 2, দ্যাট ইজ অফ 16, root 14, that is of root 29. So this is the cos theta, and you have the Casio fx to ms, and you can calculate theta equals to cos inverse of 16 by root 14 and root 29. ঠিক আছে, root 14 root 29. So in this process you can calculate the angle between the Soron vector and the ball vector. Got it. চলো এবার আমরা পরের অঙ্কে যাই। নাও এবার যেটা বলেছে দেখো, ডি ভেক্টরের ওপর এফ ভেক্টরের অভিক্ষেপ কত হবে। সো আই হোপ এটা ক্লিয়ার। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এটার সঙ্গে যে প্রশ্নটা ছিল, এটার সঙ্গে যেটা প্রশ্ন ছিল ডি ভেক্টরের ওপর এফ ভেক্টরের অভিক্ষেপ। লেটস সে ডি ভেক্টর এদিকে আছে এবং এফ ভেক্টর এদিকে আছে। লেটস সে আমরা তো জানি না ডি ভেক্টর আর এফ ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেই কোণটা আগের থেকে ক্যালকুলেট করে কত এসছে না 37.44 এসছে। তো দিস উইল বি 37.44। এবার ডি ভেক্টরের উপরে এফ ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ জানতে চেয়েছে। মানে এই এফ ভেক্টর থেকে তুমি যদি একটা লম্ব টানো, এফ ভেক্টরতে যদি তুমি একটা ডি ভেক্টরের উপর লম্ব টানো, সেই লম্বটা সেই যে লম্বটা ডি এর যতটুকু অংশের জুড়ে আছে বা ডি এর দিক বরাবর যতটুকু জুড়ে আছে, সেটাকেই বলা হয় ডি এর ওপর এফ ভেক্টরের অভিক্ষেপ। এগেন রিপিট করছি, ধরো তোমার এখানটা একটা মেঝেতে একটা দড়ি ফেলা আছে, ওই ঘরের কোণ থেকে ধরো কোন একটা লাঠি আবার এখানে ফেলা আছে। তুমি লাঠির টিপ বিন্দু থেকে যদি একটা ঢিল ফেলে দাও, তাহলে ওই ঢিলটা দড়ির ওপরে যখন পড়লো, তাহলে দড়ির ওপরে যে দূরত্বটা পড়লো, দড়ি যেখান থেকে স্টার্ট হয়েছে সেইখান থেকে যে যতটা দূরত্ব হলো, সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে কিন্তু এফ ভেক্টরের বা ওই যে ভেক্টরটা দাঁড়িয়েছিল ঘরের কোণ থেকে তার অভিক্ষেপ বা তার প্রজেকশন। দ্যাট মিনস তুমি যদি এফ ভেক্টর থেকে একটা ঢিল ফেলে দাও, মানে যদি লম্ব টানো, সেটা ডি ভেক্টরের ওপরে যতটা স্থান জুড়ে, যতটা জায়গা জুড়ে বা যতটা লেন্থ সে কভার করবে, ডি ভেক্টরের স্টার্টিং এইখান থেকে, তাই যতটা লেন্থ কভার করলো মানে এইটা, সেটাই হবে এফ ভেক্টরের ডি ভেক্টরের ওপর অভিক্ষেপ বা প্রজেকশন। তাহলে ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ উপাংশ, উপাংশের ল্যাঙ্গুয়েজে আমরা কি বলতে পারি? উপাংশের ল্যাঙ্গুয়েজে বলতে পারি ডি এর দিক বরাবর এফ ভেক্টরের উপাংশ। সো দিস ইজ দ্য সেম কথা যেটা আগে বলেছি, এফ ভেক্টরের প্রজেকশন বার করো। তার মানে ডি ভেক্টরের দিক বরাবর এফ ভেক্টরের উপাংশ বার করো। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এফ কস থিটা। তোমাকে যেটা বার করতে হবে এফ কস থিটা বার করতে হবে। ঠিক, এফ কস থিটা বার করতে হবে। তাহলে এফ কস থিটা বার করা মানে হচ্ছে, দেখো এফ কস থিটা মানে হচ্ছে কে, তোমরা এইভাবে করতে পারো। একটা প্রসেস আছে, এফ এর ভ্যালু তুমি এখান থেকে মড ভ্যালু বার করতে পারছো, আর কস থিটা আগে পেয়ে গেছো, কস থিটা এখান থেকে তুমি বার করতে পারো। ঠিক আছে, অ্যানাদার প্রসেস হচ্ছে কে, তুমি এফটাকে এফ ই রেখে দাও আর তুমি কস থিটার ডাইরেক্ট ভ্যালু বসাও। কস থিটার ডাইরেক্ট ভ্যালু কত আসবে দেখো, 16/√14 আর √29 এটা আসবে। আচ্ছা, এফ এর ভ্যালু কত ছিল? এফটা তো এটাই, এফটা হলো ভ্যালু কত দেখো, রুট হচ্ছে কে 14 দেবে, তখন এই √14 আর এটা কেটে যাবে, তুমি এফ এর এখানটায় ভ্যালু বসাও। তাহলে রুট ওভার হচ্ছে কে 2 স্কয়ার আসবে প্লাস 3 স্কয়ার আসবে প্লাস 1 স্কয়ার আসবে, 16/√14 and √29 এটা আসবে। তাহলে এই √14 আর এই √14 ক্যান্সেল, তাহলে 16/√29। এবার একটা ভ্যালু গেস করা যাক, √29 এর ভ্যালু কত হবে? দেখো √25
5 হয়, এটা √29 মানে 5 পয়েন্ট সামথিং হবে, 5 পয়েন্ট সামথিং হবে। এবার দেখো 5 দ্বারা ডিভাইড করলে 16টাকে 3 পয়েন্ট সামথিং হতো, 3 পয়েন্ট সামথিং হতো, বাট এইটার পয়েন্টের পরে 5 পয়েন্টের পরে আরো সামথিং আছে, তখন অ্যান্সারটা 3 থেকে আরো কমে যাবে। দ্যাট ইজ ওই 2.9 টাইম কিছু একটা হবে, 2 পয়েন্ট সামথিং কিছু একটা হবে, 2.9 সামথিং, দ্যাট ইজ আ 2.97। ভেরি গুড, 2.97. So this is how you can predict the answer. This is how you can predict the answer. Because in NEET examination, in MCQ, তোমাকে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু চায় না, বাট গেসিং ভ্যালুটা চায়। তোমাকে নিশ্চয়ই কোনো হচ্ছে কি পারফেক্ট ক্যালকুলেশন দেবে না যে 4, 5, 6 এরকম আসবে না, বা যখন অপশনগুলো থাকবে তখন কিন্তু অনেক তার মধ্যে গ্যাপ থাকবে বা সেপারেশন থাকবে। তো ইউ ক্যান ইজিলি eliminate the all options except the right answer. The right answer ছাড়া সমস্ত অপশনগুলোকে তুমি এলিমিনেট করে দাও রং করে, ঠিক? সো আই হোপ ক্লিয়ার। তার মানে প্রজেকশন ইজ নাথিং বাট আ উপাংশ, ঠিক? যে ভেক্টরের প্রজেকশন বার করতে দিয়েছে সেই ভেক্টরেরই উপাংশ বের করা। চলো, আর উপাংশ বের করতে আমরা জানি f cos θ। চলো, যেহেতু আমরা ডট আর ক্রসের উপর অঙ্ক করছি, সুতরাং 2, 3 বাদে আমরা ডট ক্রসের যে অঙ্ক খুঁজে পাবো সেট 2 এ, সেটা আবার 13 এ। ওকে, নাম্বার 13। চলো, নাম্বার 13 এ আমরা ডট ক্রসের অঙ্ক খুঁজে পাবো। সো নাম্বার 13 কে দেখো, নাম্বার 13। সো নাম্বার 13 কি দেখো, বলেছে যদি এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টর, এ ভেক্টর ক্রস অফ বি ভেক্টরের মড ভ্যালু সমান √3 এ ডট বি হয়, তাহলে তোমাকে যেটা বার করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লব্ধির মড ভ্যালু। এটা লব্ধির মড ভ্যালু বার করতে দিয়েছে, বলে দেখাও যেরকম একটা কিছু বলা আছে a² + b² + ab এর হোল টু দি পাওয়ার হাফ, এরকম কিছু একটা বার করতে দিয়েছে। ওকে, তো তোমরা কিভাবে করবে এটা? এটা ভেরি ইজি। একটা জিনিস খেয়াল করো, a + b ভেক্টর সমান সমান c ভেক্টর হয়। এটা হলো ভেক্টরের ট্রায়াঙ্গেল ল, ফেমাস ট্রায়াঙ্গেল ল। এটাকে কি বলি আমরা? যারা পার্ট 1 দেখেছো তারা জানো, এটা হচ্ছে লোকনাথ বাবা ইকুয়েশন, তাই তো? যখন রনে বনে জঙ্গলে বিপদে পড়িবে কাকে স্মরণ করিবে? লোকনাথ বাবাকে। যখন এই ভেক্টরে বিপদে পড়িবে তুমি স্মরণ করিবে লোকনাথ বাবা ইকুয়েশন ভেক্টরে। তাহলে দিস ইজ দ্য ট্রায়াঙ্গেল ইকুয়েশন বা ট্রায়াঙ্গেল ল। দুটো ভেক্টর যখন থাকবে একটা লব্ধি থাকবে, দ্যাট ইজ আ ট্রায়াঙ্গেল ল। তার মানে তুমি ট্রায়াঙ্গেল লকে ভক্তি ভরে ডাকবে, তোমার সামনে হাজির হবে এবং তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। তো যাই হোক, এখানটা দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড বার করতে দিয়েছে, তাই তো? তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মড কি করে পেতে পারো তুমি? তুমি যদি এইটা মড করে দাও আর এটাও মড করে দাও, তাহলে দুটো সাইডে মড করলাম, দুটো সাইডে মড করলাম, নো প্রবলেম। ইয়েস, নাও এখন আমরা একটা জিনিস জানতে পেরেছি যে সি ভেক্টরের মড মানেই কিন্তু সি, আর ভেক্টরের ট্রায়াঙ্গেল লটা শিখেছি সি মানেই হলো √a² প্লাস অফ b² প্লাস 2ab cos অফ থিটা বা cos অফ আলফা হয়, এটা আমরা জানি। ভেরি গুড, এটা আমরা জানি। বিকজ এটা মড দেখে আমরা একটু ঘাবড়ে যাচ্ছিলাম, কিন্তু ট্রায়াঙ্গেল ল লিখলাম যখন a + b = c ভেক্টর, এবার দুটো সাইডে মড করলাম, চেনা চেনা লাগছে। স্যার এটা সি ভেক্টরের মড, সি ভেক্টরের মড মানেই হলো আমাদের এইরকম কোন ফর্মুলা দাঁড়ায়। ইয়েস, তাহলে আমাদের তো অ্যান্সার এইরকম টাইপেরই সব করা আছে, শুধু এই কসটা নেই অ্যান্সারটার মধ্যে। বিকজ এইটার মড ভ্যালু বার করা মানে a + b এর মড বার করা, আর সি বার করা সব একই কথা। তাহলে cos থিটাটা নেই, তাহলে থিটা করতে গেলে দরকার লাগবে। ইয়েস, থিটা বার করার জন্য যেটা কাজে লাগবে, this is the relation from where you can find theta. Now, according to the dot cross product, a cross b মানে ab sin theta. Yes,
√3 a डॉट बी माने কত ए बी cos थीटा ए बी कैंसिल हो गया साइन बाई थीटा तो टेन थीटा हो गया √3 हो गया हमको तुमसे কিছু नहीं हो गया तो थीटा समान 60 আসলো टेन थीटा समान √3 হলে থিটা সমান 60 ডিগ্রি নাও এই যে ফর্মুলাটা তুমি এবার লিখেছিলে 2ab cos of theta তাহলে you can write এই থিটাটা কি where theta is the angle between the vector a and b তাহলে তুমি আরামসে লিখে দিতে পারো a square plus of b square plus of 2ab cos theta এর জায়গায় লিখবে cos of 60 and you know the value of cos 60 is half তাই cos 60 এর জায়গায় তোমরা পরের লাইনে করবে এখানে হাফ বসাবে 2 ক্যান্সেল হয়ে গেল 2 ক্যান্সেল হয়ে যাওয়ার পর তোমরা কি লিখবে a স্কয়ার প্লাস অফ b স্কয়ার প্লাস অফ ab লিখবে হোল রুট ছিল মানে হোল হাফ দিতে পারি স্যার প্রমাণ হয়ে গেছে यस প্রমাণ হয়ে গেছে আমাদের প্রুভড ইট ইজ প্রুভড a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab এর হোল হাফ গট ইট चलो moving to the next question that is a question number 14 question number 14 কি বলছে দেখো question number 14 কি বলছে ধরা যাক a ভেক্টর b ভেক্টর c ভেক্টর হলো একক ভেক্টর যদি একক ভেক্টর হয় a ভেক্টর b ভেক্টর and c ভেক্টর আর অল ইউনিট ভেক্টর দ্যাট ইজ অফ একক ভেক্টর আচ্ছা একক ভেক্টরের প্রপার্টি কি a ভেক্টরের মড ভ্যালু তাহলে 1 দেবে b ভেক্টরের মড ভ্যালু তাহলে 1 দেবে এবং c ভেক্টরের মড ভ্যালু তাহলে 1 দেবে তাই তো একক ভেক্টর মানে এটা তাদের ভ্যালু হলো 1 এবার খুব ভালো করে লক্ষ্য করো আর আরো ওরা ক্রাইটেরিয়া দিয়েছে a ডট b সমান সমান a ডট অফ c সমান 0 সমান 0 বলেছে a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান a ডট c সমান সমান 0 এবং ভেক্টর b আর c এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছে ভেক্টর সি আর ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি ভেক্টর বি আর ভেক্টর সি এর মধ্যবর্তী কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি তাহলে এবারে দেখাতে বলেছে তোমাকে প্রমাণ করো ভেক্টর এ প্লাস মাইনাস 2 ভেক্টর এ তোমাকে প্রুফ করতে বলেছে ভেক্টর এ প্লাস মাইনাস 2 বি ক্রস সি প্লাস মাইনাস 2 বি ক্রস সি এটা তোমাকে দেখাতে বলেছে ভেরি গুড ভেক্টর বি আর সি এর মধ্যবর্তী কোণ আমরা জানি আচ্ছা নাও ভেরি ইন্টারেস্টিং অঙ্ক দেখে নাও তুমি ভেক্টর এ আর ভেক্টর বি এটা ডট প্রোডাক্ট 0 এবং আমরা জানি যে স্যার যখন ডট প্রোডাক্ট 0 হয় তখন ভেক্টর দুটো পরস্পর হচ্ছে কে লম্ব হয় because a dot b 0 মানে ab cos theta equals to 0 তাহলে cos theta equals to 0 cos theta আবার 0 কখন হয় যখন theta 90 হয় তার মানে a dot b 0 মানে হলো ভেক্টর দুটো পরস্পর হচ্ছে লম্ব গট ইট তাহলে যদি ভেক্টর দুটো পরস্পর লম্ব হয় তাহলে তুমি যদি গ্রাফিক্যালি একটু বোঝার চেষ্টা করো তুমি ভেক্টরকে a কে এই দিকে ধরে নিলে এবং এইগুলো সবার কিন্তু ইউনিট ভেক্টর তাহলে ভেক্টর বি এরকম ভাবে থাকবে একদম ভেক্টর বি এরকম ভাবে থাকবে বি আর সি মধ্যে অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি আবার দেখো এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কিন্তু মানে এ ডট সি কিন্তু আবার 0 এ ডট সি আবার 0 তার মানে কি এ ভেক্টর আর সি ভেক্টরও লম্ব এ ভেক্টর আর সি ভেক্টরও লম্ব তার মানে
সি ভেক্টরটাকে তুমি এইভাবে আঁকতে পারো, এ ভেক্টরের সঙ্গে লম্ব, তাই না? এ ভেক্টরের সঙ্গে লম্ব। নাহলে স্যার তাহলে তো কন্ডিশন কোনো স্যাটিসফাই করছে না। আমাদের তো স্যার বি আর সি এর মধ্যবর্তী কোণ বলেছে 30 ডিগ্রি। এখানে বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ 90, এটা থেকে পাচ্ছি। এ থেকে সি এর মধ্যবর্তী কোণ 90 পাচ্ছি, যেহেতু এইগুলো সব বলে দিয়েছে। তাহলে বি আর সি এর মধ্যবর্তী কোণ যে 30 ডিগ্রি, তারা তো হচ্ছে না। বি আর সি তো এখন প্যারালাল হয়ে গেছে, তার মানে ওদের মধ্যে কোণও আছে, আবার তারা আবার প্যারালাল। এটা কি করে হতে পারে? প্যারালাল কখন হতে পারে না, যেহেতু তাদের মধ্যে অ্যাঙ্গেল আছে। তার মানে একটা জিনিস হতে পারে, তারা হচ্ছে কে এ ভেক্টরের সাথে দুজনেই লম্ব ভাবে আছে। কি করে পসিবল দেখো। এবার তুমি গ্রাফিক্যালি বোঝো। এটা ধরো ভেক্টর বি আর ভেক্টর সি, ঠিক আছে? এটা ভেক্টর বি আর ভেক্টর সি আমি এইভাবে রাখলাম। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী সাম অ্যাঙ্গেল ইজ দেয়ার। দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 30। নাও এ ভেক্টরকে আমি এইভাবে বসালাম, ভেক্টর এ কে বসালাম, দেখে নাও। ঠিক, তাহলে এটা হলো ভেক্টর এ, যে দেখো বি ভেক্টরের সঙ্গে 90 কোণ করে আছে। এটা আবার ভেক্টর এ, এই যে ভেক্টর এ, যে আবার সি ভেক্টরের সঙ্গে দেখো 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে রেড কালারের পেনটাকে আমরা ধরছি হচ্ছে কে ভেক্টর বি বা সি, এটাকে ধরছি ভেক্টর বি ব্ল্যাকটাকে, আর গ্রিন ব্লুটাকে ধরছি আমরা হচ্ছে ভেক্টর এ। তাহলে ভেক্টর বি আর ভেক্টর সি এই দুটোর মধ্যবর্তী কোণ কিন্তু দেখো 30 ডিগ্রি আছে, সেটাকে আমি এইভাবে রাখলাম। ঠিক, এবারে ভেক্টর এটাকে বসালাম। তাহলে ভেক্টর এ আর ভেক্টর বি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আছে। ভেক্টর এ আর ভেক্টর সি এটার মধ্যবর্তী কোণও 90 করা আছে, এবং ভেক্টর বি আর সি এর মধ্যবর্তী কোণও 30 ডিগ্রি করা আছে। তাহলে প্রবলেম স্যাটিসফাইড, প্রবলেম স্যাটিসফাইড। তার মানে বি আর সি একই প্লেনে আছে, আর বি সি যে প্লেনে আছে এ ভেক্টরটা তার পারপেন্ডিকুলার প্লেনে আছে, বা তার পারপেন্ডিকুলার দিকে আছে, তার পারপেন্ডিকুলার দিকে আছে। তাহলে বিসি কে তুমি এইভাবে আঁকতে হবে। তার মানে টোটাল পিকচারটা এখন এরকম দেখতে হবে, টোটাল পিকচারটা এরকম দেখতে হবে। বি ভেক্টর, এটা হলো সি ভেক্টর, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এবং ভেক্টর এ এই দুটোর সাথেই লম্ব, এই ভেক্টর এ এই দুটোর সাথেই লম্ব। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের রাইট ওয়ে অফ ড্রয়িং দ্য পিকচার। সো এখানেও এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90, এখানে ভেক্টর এ আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90। ঠিক, তাহলে আমাকে এইটা প্রুফ করতে বলেছে। তাহলে হাউ উই ক্যান প্রুভ দিস, হাউ উই ক্যান প্রুভ দিস। তাহলে খুব ভালো করে ভাবো কি বলতে পারি। ক্রস প্রোডাক্টের নিয়ম অনুসারে আমরা এটা বলতে পারি, বি ভেক্টর আর সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট এসছে ভেক্টর এ, কারণ আমরা জানি বি আর সি যে প্লেনে থাকে তাদের ক্রস প্রোডাক্ট যে ভেক্টরটা হয় তাদের প্লেনের লম্ব দিকে থাকে। ঠিক, তাহলে আমরা ভেক্টর এ কে ডিফাইন করতে পারি, বা ভেক্টর এর যে দিক হবে, ভেক্টর এর যে দিক হবে সেটা আসবে আমাদের বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মড ভ্যালু, সরি ভেক্টর বাই তার মড ভ্যালু, বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মড ভ্যালু। ঠিক, বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মড ভ্যালু। নাও ভেক্টর এ ইজ বি ক্রস সি, বি ক্রস সিটাকে বি ক্রস সি রেখে দাও। এবার বিসি ক্রস, দ্যাট ইজ অফ বিসি সাইন থিটা, আর সাইন থিটা মানে কত, সাইন 30, সাইন 30 মানে কত, হাফ, সাইন 30 মানে হাফ, হাফ মানে উপরে 2 চলে গেল, এখানে ভেক্টর বি ক্রস সি লিখলে। আর নিচে দেখো বি ভেক্টর আর সি ভেক্টর ওদের মড ভ্যালু কত, 1 1 করে, তার মানে এটা 1 1। সো ইওর আনসার ইজ প্লাস মাইনাস পজিটিভ। ঠিক, এখানে প্লাস মাইনাস কেন হতে পারে, বিকজ শুধু এটা ডিরেকশন দিয়ে বোঝানো হয়েছে। এটা নিচের দিকেও হতে পারে, নিচের দিকেও হতে পারে ভেক্টর এটা, দ্যাটস ওয়াই আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করব। ওকে, আই হোপ ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 16।
এ ভেক্টর আর A2 ভেক্টর দুটো বলে দিয়েছে অসমরেখ একক ভেক্টর। তার মানে কি দুটো ভেক্টরটা একই লাইনে নেই, কিন্তু তারা একক ভেক্টর, মানে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে এবং তারা একক ভেক্টর, যেহেতু তাদের মড ভ্যালু হচ্ছে 1। A2 ক্যাপ হলো 1। একদম। নাও তোমাকে যদি বলে দিয়েছে A1 এর মড, না সরি A1 এর মড নয়, A1 প্লাস A2 এর মড মানে √3, এটা বলে দিয়েছে। ঠিক, তাহলে তোমাকে বার করতে হবে, দেখো A1 মাইনাস A2, তোমাকে বার করতে হবে A1 মাইনাস A2 ডট 2A1 প্লাস অফ A2, এই দুটো, এইটার ডট প্রোডাক্ট বার করতে হবে, এইটা তোমাকে বার করতে হবে। একদম ভেরি ট্রু। তাহলে তুমি কোত্থেকে স্টার্ট করবে? তুমি দেখো এই দুটোর মধ্যে ডট করলে তাহলে তোমাকে একটা cos থিটা থেকে যাবে, তাহলে cos থিটা থাকলে সেই থিটা যে অ্যাঙ্গেল তুমি সেটা কোত্থেকে বার করবে? সেই অ্যাঙ্গেল বার করার জন্য তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে এই সমীকরণটা তোমার লাগবে। তো একটু আগেই জানলাম A1 প্লাস A2 ভেক্টরের মড মানে কি C ভেক্টরের মড, মানে A3 কোনো একটা ভেক্টরের মড, আর A3 ভেক্টরের মড মানে হলো ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল মানেই হলো আমরা জানি ফেমাস ল, that is we can write A1 square plus of A2 square plus 2A1 A2 cos of alpha equals to √3, তাই তো, equals to √3 লিখতে পারি। তাহলে বোথ সাইড থেকে আবার রুট ক্যান্সেল হতে পারে, ঠিক আছে? তাহলে তুমি বোথ সাইড থেকে রুট ক্যান্সেল করে দাও। এবার এটা মানে কি ভেক্টরের মানে স্কোয়ার, A1 এর স্কোয়ার। আচ্ছা A1 মানে কত? A1 মানে 1, যেহেতু তার একক ভেক্টর, তাহলে ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ 1 হিয়ার, 1 হিয়ার, 2 1 1 সমান √3। আচ্ছা 3 স্কোয়ার উঠে গেছে, এখানে আছে cos অফ আলফা ইকুয়ালস টু 3। নাও কি করতে পারো, দেখো 2 plus 2 cos alpha equals to 3. Now alpha equals to দেখো 60 ডিগ্রি লেখা যাচ্ছে। কি করে লেখা যাচ্ছে? দেখো 2 cos alpha মানে হচ্ছে কি, দেখো 3 minus of 2 that is 1, তাহলে 2 cos alpha equals to 1, তাহলে cos alpha equals to half, তাহলে cos alpha half এসছে মানে cos alpha নিশ্চয়ই 60 ডিগ্রি, আলফা নিশ্চয়ই 60 ডিগ্রি, কারণ cos 60 হাফ, তাহলে cos 60 হাফ, that is why আলফা হলো 60, অর্থাৎ ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। একদম, ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। আচ্ছা তুমি একটা কাজ করো, cos আলফাটাও না বার করে, মানে আলফা না বার করে কিন্তু তুমি এই পর্যন্ত রেখে দিতে পারো, এই পর্যন্ত রেখে দিতে পারো। দেখো cos আলফা ইকুয়ালস টু অনলি হাফ, এই পর্যন্ত রেখে দিতে পারো। দেখো কেন লাগবে, ঠিক এই পর্যন্ত ক্লিয়ার না? এইখান থেকে দেখো করছি, ওহো এ क्या कर दिया। দেখো এবার এখান থেকে A1 এর ডট ভেক্টর ডট অফ 2A1 এর ডট প্লাস A1 ভেক্টরের ডট A2 ভেক্টরের ডট মাইনাস 2A2 ডট আর A1 এর ডট লিখতে পারি, মাইনাস অফ A2 ভেক্টর ডট অফ A2 ভেক্টর লিখতেই পারি। তো A1 এর সঙ্গে এটাও গেল, A1 A2 গেল, এটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এটা গেল। এখন আমরা কি জানি, ডট প্রোডাক্ট হচ্ছে কমিউটেটিভ, মানে হলে A ডট B সমান 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 B ডট A, তাই তো? A ডট B যা B ডট A তাই। তাহলে তোমরা এখান থেকে কি করতে পারো, দেখো আচ্ছা দেখো A1 ডট A1, তাহলে 2টাকে তুমি সামনে লিখে দাও, A1 ডট A1 মানে কি দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট মানে হলো সেই ভেক্টরটার মানে স্কোয়ার হয়,
বিকজ তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কি 0 ডিগ্রি। সেম দিকে দুটো ভেক্টর, ধরো এ ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে ডট, তাহলে এ ভেক্টর যেদিক খুশি থাকতে পারে, তাহলে সেই A1 বা সেই এ তাদের মধ্যে যদি ডট করি, তাহলে তারা দুটো সেম ভেক্টরের মধ্যে ডট করছি, দুটো সেম ভেক্টরের মধ্যে ডট করছি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? 0 হবে অবভিয়াসলি। আর 0 মানে হলো এ ডট এ মানে কত? এ cos 0 cos 0 1, তাহলে এ মানে এ স্কোয়ার, তাহলে দুটো সেম ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট মানে হলো সেই ভেক্টরটা স্কোয়ার। তাহলে A1 আর A1 এর ডট মানে অ্যাকচুয়ালি A1 ডট A1 মানে A1 এর স্কোয়ার, A1 এর স্কোয়ার মানে হলো 1, তাহলে 2 into 1 লিখতে পারো এখানটায়। এবার এখানে দেখো A1 ডট A2 লেখা আছে, তাহলে তুমি কি লিখবে? A1 A2 cos of alpha, এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, মাইনাস দিয়ে দেখো 2 A2 ডট A1 লেখা আছে, তাহলে এখানেও লিখবে A1 A2 cos of alpha, মাইনাস দিয়ে লিখবে সেই ভেক্টরটার মানে স্কোয়ার, সেই ভেক্টরটার মানে স্কোয়ার মানে হলো 1, সেই ভেক্টরের মানে স্কোয়ার মানে হলো 1। তাহলে দেখো এটা 2 এটা 1, -1 বাদ গেলে 1। A1 A2 মানে কত? ভেক্টর গুলো 1, বাট বিকজ তাদের মান হচ্ছে 1, তাহলে cos আলফা কত হলো? হাফ, তাহলে তুমি 1 into 1 into হাফ বসালে তাহলে হাফ পেলে, মাইনাস দিয়ে এটা পেলে 2 into A1 A2 মানে 1 1 করে cos আলফা মানে হাফ, 2 2 কেটে গেল, তাহলে 1 প্লাস অফ হাফ মাইনাস অফ 1, তাহলে হাফ তোমার আনসার। সো দিস হাফ একদম। সো আই থিঙ্ক বোঝা গেছে, বিকজ এইগুলো আমাদের বলে দিয়েছে অসমরেখ একক ভেক্টর, একক ভেক্টরের মড ভ্যালু অলওয়েজ 1 হয়, আর ডট প্রোডাক্ট করলে কি হয়? সেই ভেক্টরটার মানে স্কোয়ার আসে, তাহলে যার মান 1 প্রথম থেকে হয়ে আছে তার স্কোয়ার করলেও 1 আসবে। সেই লজিকটাকে এখানে কাজে লাগানো হয়েছে, বারবার না লিখে আমরা একবারে করার চেষ্টা করেছি, এটাই হচ্ছে আমরা করেছি। ওকে, সুতরাং তোমরা ঘাবড়ে যেও না, এগেন বললে এগেন বুঝিয়ে দেবো, ঠিক আছে? কি করে বুঝবে, কি করে এগেন বুঝিয়ে দেবো? জাস্ট ভিডিওটাকে 5-10 মিনিট পিছিয়ে নিয়ে এসো, দেখবে আমি আবার তোমাদের বোঝাচ্ছি। সো দ্যাট ইজ ওয়াই 1000 বার চালালে আমি 1000 বার বলবো, কোনো অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ ভিডিও ইজ দেয়ার। সো আই হোপ ক্লিয়ার। তাই হোপ তনুজা তোমার হচ্ছে কি অঙ্কগুলো ক্লিয়ার করতে পেরেছি আমি। সেট 2 এর যত ডট ক্রস ছিল আই থিঙ্ক আমার চোখের সামনে আর কিছু নেই। सो आई होप क्लियर। सो आज का सेशन यही पर खत्म करेंगे, দেখা হবে পরের ভিডিওতে, পরে একটা নতুন সেশন নিয়ে আমরা যেখানে করব সেট 1 এর 8 থেকে অঙ্ক করব, ঠিক আছে? সো খুব ভালো করে পড়াশোনা করতে থাকো, অল দ্য বেস্ট, এন্ড জয় হিন্দ, জয় ভারত।